প্রিয় ছাত্রীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, বাড়ির সবার সাথে বাড়িতে, এবং ভালো থাকবে। তোমরা সবাই জানো লকডাউন চলছে। এই লকডাউনে বিদ্যালয়ের পঠন পাঠন বন্ধ আছে এবং ইতিমধ্যে টিভি চ্যানেলগুলোতে অনলাইন ক্লাস শুরু হয়েছে। তোমরা নিশ্চয়ই দেখেছো। তাই এরই মাঝে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে অনলাইনের মাধ্যমে ক্লাসের ব্যবস্থা করা হয়েছে, যতটুকু সম্ভব করা যায়। তাই আজকে আমরা নবম শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ে সেকেন্ড সামেটিভ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জৈবনিক প্রক্রিয়া, যা দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে রয়েছে, তোমরা সবাই জানো। জৈবনিক প্রক্রিয়ার মধ্যে উদ্ভিদ শারীরবিদ্যা অধ্যায়ের মধ্যে প্রথমেই রয়েছে সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ শব্দটি তোমরা কিন্তু নিচু ক্লাসে পরিচিত হয়েছ, যদিও বিস্তারিত কিছু পাওনি। তাই নবম শ্রেণীতে কিছুটা বেশি করে আলোচনা করা আছে। এই সালোক সংশ্লেষ শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বিজ্ঞানী বার্নেস 1898 খ্রিস্টাব্দে। এর ইংরেজি প্রতিশব্দ ফটোসিনথেসিস, যা দুটি গ্রিক শব্দ ফটোস অর্থাৎ আলো এবং সিনথেসিস অর্থাৎ সংশ্লেষ বা উৎপাদন করা। অর্থাৎ বাংলায় যদি আমরা সালোক সংশ্লেষ শব্দটিকে ভেঙে বলি, তাহলে স্বযোগ আলোক সালোক এবং সংশ্লেষ অর্থাৎ উৎপাদন করা, মানে আলোর সহায়তায় কোনো উপাদানের উৎপাদন বা তৈরি করাকেই বলা হচ্ছে সালোক সংশ্লেষ। তোমরা এবং আমরাও ছোটবেলায় পড়েছি যে গাছের নাকি রান্নাঘর রয়েছে, এবং সেটা উত্তরও আমরা পেয়েছিলাম যে পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। কিন্তু কেন বলা হয় সেই বিস্তারিত কিন্তু আমরা ছোটবেলায় শিখিনি। তো আজকে আমরা নবম শ্রেণীতে সে সম্পর্কে আমরা জানতে পারব। আমাদের যেমন রান্নাঘর রয়েছে, রান্নাঘরে রান্না করতে গিয়ে অনেক উপকরণ দরকার, সেরকম উদ্ভিদের পাতায় যে রান্নাঘর এবং সেখানে রান্না করতে গিয়ে উদ্ভিদেরও যে অনেক উপকরণ দরকার হয়, সেটা আজকে আমরা জানব। উদ্ভিদের এই রান্না করতে গিয়ে বা এই রান্না করার প্রক্রিয়ার নামই হচ্ছে সালোক সংশ্লেষ করতে গিয়ে যে উপাদানগুলো দরকার, সেই উপাদানগুলো হলো জল, আলো, কার্বন ডাইঅক্সাইড এবং ক্লোরোফিল, এবং সাথে কিছু সাহায্যকারী উপাদান রয়েছে, সে সম্পর্কে আমি পরবর্তী ক্লাসে একটু বিস্তারিত বলবো। তবু আজকে আমি বলে দিচ্ছি যে সাহায্যকারী উপাদানগুলো হলো পাতার কোষেই থাকে NADP, ADP,
এবং আরইউবিপি। তাহলে এই যে উপাদানগুলো রয়েছে, উপাদানগুলো উদ্ভিদেরা কোথা থেকে এবং কিভাবে পায়? প্রথমে আসি জল। জল উদ্ভিদেরা, এটা সবাই জানো যে উদ্ভিদেরা মূললোম দিয়ে জল শোষণ করে। কিন্তু মাটিতে তো প্রচুর পরিমাণে জল রয়েছে। সব ধরনের জলেই কি উদ্ভিদেরা মূললোম দিয়ে শোষণ করতে পারে? পারে না। মাটিতে যেমন কৈশিক জল রয়েছে, জলাকোষী জল রয়েছে, সংযুক্ত জল রয়েছে। এর মধ্যে কৈশিক জল উদ্ভিদরা মূললোম দিয়ে শোষণ করে কাণ্ডের মধ্য দিয়ে পাতায় পৌঁছায়। এবার মূললোম দিয়ে কাণ্ড দিয়ে পাতায় পৌঁছালো, কীভাবে পৌঁছায়, কে পৌঁছে দেয়? যদিও এই সম্বন্ধে তোমার ধারণা আছে আগের অধ্যায়ে। তো সেখানে একটা কলা থাকে কাণ্ড থেকে পাতায় পৌঁছানোর ক্ষেত্রে। সে কলাটির নাম তোমরা সবাই জানো। সামনে থাকলে হয়তো তোমাদের কাছ থেকেই আমি জেনে নিতাম। সেই কলাটির নাম হচ্ছে জাইলেম কলা। জাইলেম কলার মাধ্যমে তাহলে জল পাতায় পৌঁছে গেল। এবার চলে আসি কার্বন ডাই অক্সাইড। এই কার্বন ডাই অক্সাইড উদ্ভিদরা বায়ুমণ্ডল থেকে গ্রহণ করে। পাতার যে পত্ররন্ধ্র আছে, সেই পত্ররন্ধ্রের মাধ্যমে ব্যাপন প্রক্রিয়ায় কার্বন ডাই অক্সাইডকে শোষণ করে। আর থাকলো আলো। আলো অর্থাৎ সূর্যালো। সূর্যালোকের ফোটন কণা পাতার মধ্যেই যে আরেকটি উপাদান রয়েছে তার নাম ক্লোরোফিল। সেই ক্লোরোফিল কর্তৃক সেই সূর্যালোকের ফোটন কণা কি হয়? শোষিত হয়। তাহলে আমরা জানতে পারলাম যে গাছ তার খাদ্য তৈরি করার জন্য এই উপাদানগুলো সংগ্রহ করে এবং কীভাবে সংগ্রহ করে। এবং এই উপাদানগুলোকে আমরা দুভাগে ভাগ করতে পারি, বাহ্যিক উপাদান এবং আভ্যন্তরীণ উপাদান। বাহ্যিক উপাদানগুলোর মধ্যে রয়েছে জল, যেহেতু বাইরে থেকে নেওয়া হচ্ছে, আলো এবং কার্বন ডাই অক্সাইড। এবং অভ্যন্তরীণ উপাদান যেহেতু পাতার কোষেই পাওয়া যাচ্ছে, তাই একে বাহ্যিক উপাদান না বললে অভ্যন্তরীণ উপাদান হচ্ছে কি বলা হচ্ছে। যাই হোক, তাহলে ওদের রান্না করার উপকরণগুলো আমরা পেয়ে গেলাম। এই উপকরণগুলোর সাহায্যে উদ্ভিদেরা কি করে? তাদের খাবার তৈরির প্রক্রিয়াটি সম্পন্ন করে, যে প্রক্রিয়াটির নামই হচ্ছে সালোক সংশ্লেষ। তাহলে এবারে আমরা আসি সালোক সংশ্লেষের সংজ্ঞায়। বইয়ের মধ্যে সুন্দর করে দেওয়া আছে, তোমরা পড়বে। আমি একটুখানি বলছি যে যেহেতু উদ্ভিদের এটা দেহের মধ্যেই ঘটছে, তাই এটাকে বলা হচ্ছে শারীরবৃত্তীয় প্রক্রিয়া। তাই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় উদ্ভিদের অবশ্যই লাগবে ক্লোরোফিলযুক্ত কোষ, এবং সেখানে ক্লোরোফিল একটা রঞ্জক পদার্থ। তোমরা জানোই এটা ক্লোরোফিল একটা সবুজ রঞ্জক, কারণ আগের ক্লাসে এগুলো সম্বন্ধে তোমাদের ধারণা ছিল। এছাড়াও এই ক্লোরোফিল ছাড়াও আরও কিছু রঞ্জক পদার্থ রয়েছে, আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব। এই রঞ্জক পদার্থের হচ্ছে কি উপস্থিতিতে এবং পরিবেশ থেকে গৃহীত জল ও কার্বন ডাই অক্সাইডের জৈব রাসায়নিক বিক্রিয়ায়
এবং তার সাথে সূর্যালোকের ফোটন কণা, এই সবাই মিলে আবদ্ধকরণের মাধ্যমে এক ধরনের শর্করা জাতীয় খাদ্য তৈরি হচ্ছে। এবং শর্করা কি এই সম্পর্কেও তোমরা আগের ক্লাসে ধারণা পেয়েছ। এবং তার সাথে উপজাত পদার্থ রূপে অক্সিজেন এবং জল উৎপন্ন হয়, এবং এই প্রক্রিয়ার নামই হচ্ছে সালোক সংশ্লেষ। এখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় আমরা দেখছি যে সূর্যালোক এখানে খাদ্যের মধ্যে আবদ্ধ হচ্ছে। তখন কিন্তু সূর্যের আলো হিসেবে বা আলোক শক্তি রূপে থাকছে না, সূর্যের আলো এই খাদ্যের মধ্যে স্মৃতিশক্তি রূপে বা শৈতিক শক্তি রূপে আবদ্ধ হচ্ছে এই শর্করা জাতীয় খাদ্যের মধ্যে, তার নাম গ্লুকোজ। কিন্তু সরাসরি কিন্তু সূর্যের আলো থেকে একেবারেই শৈতিক শক্তি রূপে আবদ্ধ হয় না, তার আগে আর এক ধরনের শক্তিতে আবদ্ধ হয়। যখন আমরা সালোক সংশ্লেষ পদ্ধতিটি পড়ব তখন আমরা জানব তার মাঝখানে যে শক্তিরূপে আবদ্ধ হয় তার নাম রাসায়নিক শক্তি, সেটা এটিপি রূপে আবদ্ধ হয়। এবং সবার শেষে যখন সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হয় তখন শৈতিক শক্তিরূপে সেই শক্তিটা আবদ্ধ হয়ে থাকে। এই প্রসঙ্গে বলছি যে এই শক্তিটা উদ্ভিদের দেহে আবদ্ধ হয়, তারা সেই শক্তি দিয়ে তাদের জৈবনিক প্রক্রিয়া চালায়। এবং তার সাথে প্রাণীরা, তার মধ্যে আমরাও আছি, আমরাও কি করি, উদ্ভিদের সরাসরি খাদ্য ওদের সরাসরি গ্রহণের মাধ্যমে অথবা উদ্ভিদজাত খাদ্য গ্রহণের মাধ্যমে আমরা সেই শক্তিটা আমরা গ্রহণ করে থাকি এবং আমাদের বিভিন্ন জৈবনিক কার্যকলাপগুলো সম্পূর্ণ করে থাকি। যাই এবার চলে আসি, এই সালোক সংশ্লেষের সংজ্ঞাটাকে যদি আমরা সমীকরণের আকারে দেখাই তাহলে আমরা দেখতে পারব যে কার্বন ডাই অক্সাইড, তার সাথে জল, তার সাথে সূর্যালোক এবং সবুজ রঞ্জক কণা ক্লোরোফিল সবার মিলিত সমন্বয়ে শর্করা জাতীয় খাদ্য C6H12O6 অর্থাৎ গ্লুকোজ উৎপন্ন হলো। এবং তার সাথে অক্সিজেন এবং জল উৎপন্ন হলো। কি ভারী মজার কথা! তার জন্য আমরা কিন্তু গাছ লাগাই, বলি না, যত গাছ লাগাবে তত প্রাণ বাঁচবে। কারণ আমরা প্রাণীরা অক্সিজেন ছাড়া বাঁচতে পারি না। যত আমরা গাছ লাগাবো ততই আমরা কিন্তু অক্সিজেন পাবো। কেন? আমরা এই সালোক সংশ্লেষ পদ্ধতির মাধ্যমে দেখতে পেলাম যে এদের গ্লুকোজ তৈরির সাথে সাথে কি হয়, সঙ্গে অক্সিজেনও উৎপন্ন হয়, যে অক্সিজেনটা আমাদের কি করে উদ্ভিদেরা আমাদের পরিবেশে ছেড়ে দেয় এবং পরিবেশকে আমাদের দূষণ মুক্ত রাখে। অতএব আমরা সবাই গাছ লাগাবো, বেশি বেশি করে গাছ লাগাবো। এবং এই সমীকরণটাকে যদি আমরা সমতা বিধান করি তাহলে দেখব, অবশ্যই তোমরা সমতা বিধান করেই সমীকরণটা লিখবে যে 6 অণু কার্বন ডাইঅক্সাইড, 12 অণু জল এবং এদের বিক্রিয়ায় উৎপন্ন হলো 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল। ঠিক আছে, তোমরা সবাই বুঝতে পারছো? অবশ্যই কিন্তু জানাবে না বুঝতে পারলে। এই প্রসঙ্গে চলে আসি আমরা, সালোক সংশ্লেষকে একটা নামে অভিহিত করা হয়, উপচিতি বিপাক। এই কথাটি তোমরা এই নবম শ্রেণীর প্রথম অধ্যায়ে পেয়েছ।
তখন কিন্তু আমি আলোচনা করেছি যে আমরা এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় এসে আমরা আবার পেলাম। সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে উপচিতি বিপাক বা আরেকটি নাম আছে গঠনমূলক বিপাক বলা হয়। এবং কেন বলা হয় তার আগে আমরা একটু জেনে নেই যে উপচিতি বিপাক কাকে বলে। যে বিপাকে উদ্ভিদের শুষ্ক ওজন বৃদ্ধি পায় সেই বিপাককে বলা হয় উপচিতি বিপাক। এখানে সালোক সংশ্লেষ সমীকরণ থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কার্বন ডাইঅক্সাইড এবং জল। তার আগে একটু বলে নিই যে শুষ্ক ওজন বৃদ্ধি পেল, কেন বৃদ্ধি পেল? তার কারণ সরল যৌগ থেকে যখন জটিল যৌগ তৈরি হয় তখন কিন্তু উদ্ভিদের এই সরল যৌগ মিলিত হয়ে জটিল যৌগ সৃষ্টি হতে তাদের শুষ্ক ওজনটি বৃদ্ধি পেয়ে গেল। তো এখানেও সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় কি হয়, কার্বন ডাইঅক্সাইড একটা সরল যৌগ, জল একটি সরল যৌগ, এই দুটো মিলিত বিক্রিয়ায় কি হয়, জটিল যৌগ যেখানে কার্বন আছে, হাইড্রোজেন আছে, অক্সিজেন রয়েছে, তাই জটিল যৌগ উৎপন্ন হচ্ছে এবং তার ফলে উদ্ভিদের শুষ্ক ওজন এখানে বেড়ে যাচ্ছে। তাই সালোক সংশ্লেষ প্রক্রিয়াটিকে বলা হচ্ছে উপচিতিমূলক প্রক্রিয়া এবং এই বিপাককে বলা হয় উপচিতি বিপাক বা গঠনমূলক হচ্ছে বিপাক। ঠিক আছে, এবার আমরা চলে আসি সালোক সংশ্লেষে। তার আগে বইয়ে কিন্তু সুন্দর করে তোমাদের সংজ্ঞা এবং সমীকরণ দেওয়া আছে, তোমরা বইটাও ভালো করে লক্ষ্য করবে এবং তার সাথে সমীকরণের কিছু ব্যাখ্যা দেওয়া আছে, কয়েকটি পয়েন্ট দেওয়া আছে, তোমরা সেগুলো কি ভালো করে পড়বে। এবার আমরা আসি সালোক সংশ্লেষের স্থান। সালোক সংশ্লেষ উদ্ভিদের যে কোনো সবুজ কোষে সংঘটিত হয়। কারণ যে সমস্ত সবুজ কোষে উদ্ভিদের কোষে ক্লোরোফিল থাকে সেখানেই কি সালোক সংশ্লেষ সংঘটিত হয়। কিন্তু তার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে সালোক সংশ্লেষ সংঘটিত হয় পাতায়। কারণ পাতার মধ্যেই বেশি পরিমাণে কি থাকে, ক্লোরোফিল থাকে। পাতায় মেসোফিল কলায় প্রচুর পরিমাণে ক্লোরোফিল থাকে, কারণ পাতার মধ্যে একটা প্যারেনকিমা কোষ আছে, যে নামটা বললাম আমি, তার নাম মেসোফিল কলা। এই মেসোফিল কলায় প্রচুর পরিমাণে কি ক্লোরোফিল পাওয়া যায়, যা উদ্ভিদের অন্যান্য সবুজ অঙ্গে সেটা পাওয়া যায় না অত বেশি পরিমাণে। এখানে এবার একটু চলে আসি বইয়ের পাতায়। বইয়ের পাতায় একটা তোমার চিত্র পাবে, সেখানে একটা পাতা দ্বিবীজপত্রী পাতার চিত্র দেওয়া আছে। সেখানে পাতার ঊর্ধ্বত্বক এবং নিম্নত্বক সাথে মেসোফিল কলার গঠন দেওয়া আছে। এই মেসোফিল কলা এক ধরনের প্যারেনকিমা কলা। কলা চ্যাপ্টারে তোমরা আগের চ্যাপ্টারে পড়েছো। এই মেসোফিল কলা দু ধরনের রয়েছে, একটা লম্বাটে, তার নাম পেলিসেড প্যারেনকিমা, যেটা ঊর্ধ্বত্বকের দিকে থাকে। আর এক ধরনের মেসোফিল কলা রয়েছে, তার নাম স্পঞ্জি প্যারেনকিমা। গোলাকার কলাগুলো স্পঞ্জি প্যারেনকিমা। আরেকটু পাতার দিকে যাই। পাতা আবার দু রকম পাতা রয়েছে, একটা সমঙ্কপিষ্ট পাতা এবং একটা কি বিষমপিষ্ট পাতা। বিষমপিষ্ট পাতা মানে দুদিকে আলাদা তল, উপর দিক দেখতে এরকম, নিচের দিক দেখতে এরকম। তো বিষমপিষ্ট পাতার মেসোফিল কলায় পেলিসেড এবং স্পঞ্জি
জায়গায় হচ্ছে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয়ে থাকে। তবে তার মধ্যে এই পেলিসেড প্যারেনকেমা আছে কি কলায়, মেসোবিল কলায় তুলনামূলকভাবে বেশি ক্লোরোফিল থাকার জন্য এখানে বেশি পরিমাণে হচ্ছে কি সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হচ্ছে কি সংঘটিত হয়। আর সমাঙ্কপিষ্ট পাতায় সাধারণত স্পঞ্জি প্যারেনকেমা কলায় সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হচ্ছে কি হয়ে থাকে। তাহলে আমরা পেলাম পাতায় হচ্ছে কি আদর্শ স্থান সালোক সংশ্লেষের। কেন? যেহেতু পাতার মেসোবিল কলা রয়েছে এবং তার মধ্যে প্রচুর পরিমাণে ক্লোরোফিল রঞ্জক রয়েছে। এছাড়াও আর একটি কারণ আছে যে পাতার সাধারণত কি হয়, তলটা চ্যাপ্টা হয় এবং বেশি প্রসারিত হয় সাধারণত, এবং সেক্ষেত্রে সূর্যালোকও ভালোভাবে হচ্ছে কি সেখানে শোষণ হয়ে থাকে। যাই হোক, আমরা পেলাম যে পাতাই আদর্শ হচ্ছে কি স্থান। এছাড়াও পাতা ছাড়াও উদ্ভিদের আরও অনেক অঙ্গে কি থাকে, কি হয়ে থাকে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয়ে থাকে। যেমন কিছু কাণ্ড রয়েছে, কিছু সবুজ কাণ্ড রয়েছে যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয়ে থাকে। তোমরা সামনে থাকলে আমি জিজ্ঞাসা করতাম, তোমরা কিন্তু উত্তর দিতে পারতে। যেমন কাণ্ডগুলো, যেমন আমরা অনেক কাণ্ড খাদ্য হিসেবে গ্রহণ করি, আবার কিছু কাণ্ড রয়েছে যারা মরুভূমিতে থেকে, আবার আমাদের এখানেও আছে মরুভূমির মূলত হচ্ছে কি উদ্ভিদ, যেমন লাউ, ফণি মনসা, কুমড়ো ইত্যাদির কাণ্ড। এছাড়াও তোমরা সবাই জানো ফুলকে সবাই ভালোবাসো। ফুলের যে বৃন্ত রয়েছে বা বোটা এবং তার যে বিতি থাকে, সেই বিতিগুলো কিন্তু তাদের বর্ণ কীরকম, সবুজ বর্ণের। সেখানেও কিন্তু সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয়ে থাকে। এবার চলে আসি, কিছু মূল রয়েছে। তোমরা সবাই জানো মূল কোথায় থাকে, মাটির গভীরে থাকে সাধারণত। তো সালোক সংশ্লেষ কিন্তু সাধারণত মূলে হয় না। কারণ মূল কেন? মূলে যেহেতু সূর্যালোক পৌঁছতে পারে না, মূলে হয় না। কিন্তু প্রশ্ন আসতে পারে, তাহলে উদাহরণ দাও কোন ধরনের মূলে হয়। এক্ষেত্রে আমরা বলতে পারি যে এমন কিছু মূল আছে যেখানে সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সংঘটিত হয়ে থাকে। যেমন কিছু আত্তীকরণ মূল আছে, গুলঞ্চের আত্তীকরণ মূল। আর কিছু মূল আছে তাদের বলা হয় বায়বীয় মূল। কি সুন্দর কথা বলো তো, বায়বীয় মূল। এই বায়বীয় মূল কোথায় পাবো আমরা? এটাও তোমরা জানো, আমাদের পরাশ্রয়ী কিছু উদ্ভিদ আছে। সামনে থাকলে সবাই বলতে পারতে। পরাশ্রয়ী হচ্ছে উদ্ভিদ, যেমন কিছু অর্কিড। পরাশ্রয়ী উদ্ভিদ মানে যারা কিছু অন্য গাছের উপর হচ্ছে কি বাস করে, তাদের মূলগুলো কিন্তু মাটির গভীরে যায় না, বায়ুমণ্ডলেই থাকে। সেই কারণে এই সমস্ত উদ্ভিদের মূলগুলো কালার কি হয়, সাদা হয় না, কি হয়, কালারগুলো সবুজেই থাকে। তাই ওই সমস্ত মূলের মধ্যে কি হয়, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে থাকে। এবং এই ধরনের মূলকে বলা হচ্ছে কি ভেলামেন। কি বলা হচ্ছে কি ভেলামেন বলা হয়ে থাকে। ঠিক আছে, একটু তোমাদের জানা হয়ে গেল। ভালো করে পড়বে কিন্তু, এগুলো ছোট প্রশ্ন হিসাবে খুব দরকার। এবার চলে আসি আমরা, ফুলের দলমণ্ডলও কিন্তু কি হয়ে থাকে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় হয়ে থাকে। যেমন একটা ফল আছে আতা, আসলে একটা প্রকৃত ফল না, দলমণ্ডলেই হচ্ছে কি রূপান্তরিত রূপ। কালার কি হয়, সবুজ হয়ে থাকে। কি আতা ভালোবাসো খেতে? সেই আতা হচ্ছে দলমণ্ডলের রূপ, কিন্তু আমরা ফল বলি, প্রকৃত ফল নয়। এই আতাতেও কি হয়ে যায়, সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয়ে থাকে।
এবং এবার বলো, কিছু ফল আছে কাঁচা ফলের ত্বক, সেখানেও সালোক সংশ্লেষ প্রক্রিয়া হয়ে থাকে। আম যখন কাঁচা থাকে, কমলালেবু যখন কাঁচা থাকে, আবার মৌসুমি যখন কাঁচা থাকে, আরও অনেক আছে, তোমরা সবাই জানো, সেক্ষেত্রেও সালোক সংশ্লেষ প্রক্রিয়াটি হয়ে থাকে। তাহলে আমরা সালোক সংশ্লেষ কোথায় হয় সেই উদাহরণগুলো পেলাম। এবার সালোক সংশ্লেষে অঙ্গাণু দরকার, এটা অঙ্গাণুর নাম আছে। এই অঙ্গাণু সম্বন্ধেও তোমাদের জানা আছে, তোমরা জানো। আগের অধ্যায়ে তোমাদের কোষের চ্যাপ্টারে আমাদের অঙ্গাণু সম্বন্ধে আলোচনা করা আছে, যে কোষের মধ্যে বিভিন্ন ধরনের অঙ্গাণু রয়েছে। তার মধ্যে ইউক্যারিওটিক কোষ মানে আদর্শ কোষ, সেখানে উদ্ভিদের প্লাস্টিড নামে একটা কোষ অঙ্গাণু ছিল, প্লাস্টিড। সেই প্লাস্টিডের 3 রকম ভাগ ছিল, তোমরা সবাই জানো। তার মধ্যে কোরোপ্লাস্টিড হচ্ছে সবুজ বর্ণের প্লাস্টিড। সেই কোরোপ্লাস্টিডেই হচ্ছে এই সালোক সংশ্লেষ প্রক্রিয়ার হচ্ছে এক ধরনের অঙ্গাণু। তাহলে এই উত্তরটাও তোমরা জানলে এবং মনে রাখবে। এবং এই ক্লোরোপ্লাস্টের মধ্যে 2টো অংশ রয়েছে, পরবর্তীতে আলোচনা করব, গ্রানা এবং স্টোমা। সেখানেও সালোক সংশ্লেষের পদ্ধতিতে যখন যাব তখন আমরা পাবো সেখানে 2টো দশা সম্পূর্ণ হবে, আলোক দশা এবং অন্ধকার দশা। সেখানে গ্রানা স্টোমার মধ্যেই হবে। তাহলে আমরা আজকে এইটুকুই জানি যে অঙ্গাণুটা কী। এবার চলে আসি যে সালোক সংশ্লেষ সাধারণত কী করে, সবুজ উদ্ভিদরাই করে। কিন্তু উদ্ভিদ হয়েও অনেক উদ্ভিদ আছে যারা করতে পারে না, যেমন যাদের দেহে ক্লোরোফিল থাকে না। উদাহরণগুলো বলি, যেমন স্বর্ণলতা, কিছু ছত্রাক আছে যাদের দেহে ক্লোরোফিল থাকে না, তারা হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়া করতে পারে না। ব্যাঙের ছাতা, স্বর্ণলতা, এরা। আবার আমরা প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারি না। যদি পার্থক্য বলা যায় যে সালোক সংশ্লেষ দিয়ে যে উদ্ভিদ আর প্রাণীর মধ্যে, তখন কিন্তু লিখবে যে উদ্ভিদেরা সালোক সংশ্লেষ করতে পারে, প্রাণীরা সালোক সংশ্লেষ করতে পারে না। কিন্তু ব্যতিক্রম কথাটা লিখতে হবে, কিছু প্রাণী আছে যারা সালোক সংশ্লেষ করতে পারে। যেমন কিছু প্রোটিস্টা রয়েছে। প্রোটিস্টা কি সেটাও কিন্তু তোমাদের আগের অধ্যায়ে ধারণা তোমরা পেয়েছ। সেই প্রোটিস্টাদের নাম বলছি ইউগ্লিনা, ক্রাইসামিবা। বইও সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই টেক্সট বইটা ফলো করবে। এবং ব্যাকটেরিয়া, রোডোসিউডোমোনাস,